আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং দোয়া করি যাতে সবাই সবসময় সুন্দর ও সুস্থ থাকেন। আমরা পড়ছিলাম উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় কণিক। খুব ভাইটাল একটা চ্যাপ্টার আমাদের জন্য, অনেক কিছু শেখার আছে। যে এই কণিক চ্যাপ্টারটা আসলে অনেকগুলো চ্যাপ্টারের উপরই, এই কণিক চ্যাপ্টারের উপরই আরও অনেকগুলো চ্যাপ্টার ডিপেন্ডেন্ট। অর্থাৎ আমাদের কণিকের জ্ঞানটা আমাদের অন্য চ্যাপ্টারগুলোতেও কাজে লাগবে। উপরের শ্রেণীতে গেলেও আমাদের কণিকের অ্যাপ্লিকেশন আছে, সেটা আমরা সেখানে ব্যবহার করতে পারবো। এই জন্য আমাদের খুব গুরুত্ব দিয়ে এই চ্যাপ্টারটা পড়তে হবে। আমরা বলেছিলাম কণিকের চারটা ওয়েল নোন কণিক, অর্থাৎ 4 ধরনের কণিকের কথা আমরা বলেছিলাম। প্রথম ছিল হচ্ছে বৃত্ত, এরপর পরাবৃত্ত, এরপর উপবৃত্ত, এরপর অধিবৃত্ত। যেহেতু বৃত্তের আলাদা একটা চ্যাপ্টার আছে, এই জন্য কণিক চ্যাপ্টারে এটার আলোচনা করা হয়নি। আমরা শুরু করেছিলাম পরাবৃত্ত দিয়ে, প্যারাবোলা। পরাবৃত্তের অনেকগুলো প্রবলেম আমরা করেছি এবং পরাবৃত্তের যে বেসিক কনসেপ্ট বা বেসিক ডেফিনেশন, বেসিক ফর্মুলা যেগুলো ছিল প্রয়োজনীয়, আমরা সবগুলো আলোচনা করেছি। আজকে আমরা একটা নতুন টপিক, মানে পরের টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে উপবৃত্ত। উপবৃত্ত এটাকে বলা হয় এলিপস। আচ্ছা, উপবৃত্ত আমরা তো হাঁসের ডিম দেখেছি। হাঁসের ডিমের 2 ডাইমেনশনাল ফিগার হচ্ছে উপবৃত্ত। অনেকটা এরকমই আমরা আঁকবো, আমরা দেখবো এটা কীরকম। তো কণিকের সংজ্ঞা ছিল হচ্ছে এরকম: সমতলে চলমান কোনো বিন্দুর একটি নির্দিষ্ট বিন্দু থেকে যে দূরত্ব এবং একটি নির্দিষ্ট সরলরেখা থেকে যে দূরত্ব, তাদের অনুপাত যদি একটা ধ্রুব সংখ্যা হয়, তাহলে সেটাকে আমরা কণিক বলি। এখন সেই ধ্রুব সংখ্যাটাকে আমরা বলেছিলাম উৎকেন্দ্রিকতা বা উৎকেন্দ্রতা, যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করেছিলাম। এই ই এর মান যখন 0 হয় তখন সেটা হয় বৃত্ত, এর মান যখন 1 হয় সেটা হয় পরাবৃত্ত, আর ই এর মান যদি 0 এর চেয়ে বড় আর 1 এর চেয়ে ছোট হয় সেটাকে বলবো আমরা উপবৃত্ত। আর ই এর মান যদি 1 এর চেয়ে বড় হয় সেটাকে আমরা বলবো অধিবৃত্ত। আমরা পরে এটা নিয়ে আলোচনা করব। আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে উপবৃত্ত এবং উপবৃত্তের উৎকেন্দ্রিকতা ধনাত্মক, যেটা 0 এর চেয়ে বড় এবং 1 এর চেয়ে ছোট হয়। আমরা আজকে এই উপবৃত্তি নিয়ে আলোচনা শুরু করব। তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে এরকম: সমতলে চলমান কোনো বিন্দুর একটি নির্দিষ্ট বিন্দু থেকে যে দূরত্ব এবং একটি নির্দিষ্ট সরলরেখা থেকে যে দূরত্ব, তাদের অনুপাত যদি ধনাত্মক হয় এবং 1 এর চেয়ে ছোট হয় সেটাকে আমরা উপবৃত্ত বলবো। আচ্ছা, উপবৃত্তের আমি সমীকরণে যাওয়ার আগে আমি চিত্রটা এঁকে দেখাই আপনাদের। এই যে এটা হচ্ছে চলমান বিন্দু। আমরা জানি চলমান বিন্দুকে আমরা পি এক্স ওয়াই বলি। এটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দু দূরত্ব, আর এটা হচ্ছে সেই নির্দিষ্ট সরলরেখা। আমরা জানি কণিকের নির্দিষ্ট যে সরলরেখা সেটাকে বলা হয় দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। এই যে দূরত্ব এম, জেড এম প্রাইম, এটাকে আমরা বলছি নির্দিষ্ট বিন্দু থেকে চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে নির্দিষ্ট রেখার উপর লম্ব দূরত্ব, তাদের অনুপাত, অর্থাৎ এসপি ডিভাইডেড বাই পিএম। এই যে দূরত্ব, এটাকে আমরা ই বলি, উৎকেন্দ্রতা বলি। এটা 1 এর চেয়ে ছোট, 0 এর চেয়ে বড়, অর্থাৎ পজিটিভ বাট লেস দেন 1। পজিটিভ হবে কিন্তু 1 এর চেয়ে বড় হবে না। আর এটা হচ্ছে মূল বিন্দু। আমরা জানি উপবৃত্ত বা কণিক অক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করে সেটাকে শীর্ষবিন্দু বলা হয়, আর অক্ষরেখাদ্বয় যে বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা মূলবিন্দু বলি। অর্থাৎ যদি মূলবিন্দু 0 0 হয়, মূলবিন্দু যদি শীর্ষবিন্দু যদি এটাকে বলা হয় আমরা মূলবিন্দু। মূলবিন্দু যদি 0 0 হয় সেটাকে, আর যদি শীর্ষবিন্দু এ এবং এ প্রাইম হয়, তাহলে তার সমীকরণ আমরা পাই
এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হচ্ছে উপবৃত্তের আদর্শ সমীকরণ। অর্থাৎ যখন মূল বিন্দুতে হবে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। অক্ষদ্বয় যে বিন্দুটি ছেদ করে সেটাকে বলবো আমরা কেন্দ্র। এটা হচ্ছে কেন্দ্র, আর এটা হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু হবে দুটা, উপবৃত্তের শীর্ষবিন্দু হবে দুটা। যেহেতু দুই জায়গায় সেটা অক্ষরেখাকে ছেদ করেছে, সেহেতু এই দুটো বিন্দুকে আমরা শীর্ষবিন্দু বলবো। আচ্ছা, আর কেন্দ্র হচ্ছে অক্ষদ্বয় যে বিন্দুটি ছেদ করবে সেটাই হচ্ছে কেন্দ্র। কেন্দ্র যদি মূলবিন্দু হয় তাহলে আমরা উপবৃত্তের আদর্শ সমীকরণ পাই, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এ এবং বি এর পরিচয় আমরা জানব একটু পরে। আমরা এবং বি এর পরিচয় আমরা আচ্ছা, তাহলে এখানে এটা হচ্ছে বৃহৎ অক্ষ বা বৃহদাক্ষ। এটা হচ্ছে এ এবং এ প্রাইম। আর বৃহদাক্ষের উপর যে অক্ষটা লম্ব হয় সেটাকে বলা হয় ক্ষুদ্রাক্ষ। এটাকে বলা হয় মেজর এক্সিস, আর ক্ষুদ্রাক্ষকে বলা হয় মাইনর এক্সিস। এটা বি প্রাইম, এটা যদি বি ধরা হয় তাহলে বি প্রাইম। এবং বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষর যে ছেদবিন্দু সেটা হচ্ছে মূলবিন্দু। অর্থাৎ এটা হচ্ছে কেন্দ্র যদি মূলবিন্দু হয় তাহলে আদর্শ সমীকরণ আমরা পাই। আর যদি কেন্দ্র মূলবিন্দু না হয়ে যে কোনো বিন্দু হয়, আলফা বিটা হয়, অর্থাৎ এটা কেন্দ্র মূলবিন্দু তো হতে হবে এমন কোনো কথা নেই। যদি মূলবিন্দু ছাড়া আরও অন্য কোনো বিন্দু হয় সেটাকে আমরা আলফা বিটা ধরে নিই। তাহলে এক্স্যাক্টলি আমরা পরাবৃত্তে যেটা দেখেছিলাম এখানেও সেটা হবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বেটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে আমরা ক্ষুদ্র অক্ষ এবং বৃহদক্ষ চিনলাম, শীর্ষবিন্দু চিনলাম, কেন্দ্র চিনলাম। এরপর আমাদের যেটা থাকে এরপর আমি এই উপবৃত্তের কিছু যে প্রবলেমে আমাদের যে জিনিসগুলো চাইবে, যে উপকেন্দ্রের স্থানাঙ্ক কেমন, নিয়ামকের সমীকরণ কেমন, আমরা পরাবৃত্তে যেটা দেখেছি এটার ক্ষেত্রেও ঠিক তেমনি কিছু জিনিস শর্ত আমাদের বের করতে হবে। আমি সেই শর্তগুলো একটা একটা করে আপনাদেরকে লিখে দিচ্ছি যে জিনিসগুলো লাগবে। আমরা লিখতে পারি বিভিন্ন শর্ত সমূহ, আর যখন a is greater than b আর যখন b is greater than a। আমি এইটুকু আলোচনা করব বিভিন্ন শর্ত সমূহ। আমাদের প্রথম হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক। আমাদের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের উপবৃত্তের আদর্শ সমীকরণ। কেন্দ্রের স্থানাঙ্ক হবে যখন a is greater than 0 তখন 0 0, এবং যখন b is greater than 0 তখন 0 0। অর্থাৎ a b এর চেয়ে বড় হলো 0 0, b এর চেয়ে বড় হলো 0 0 হবে কেন্দ্রের স্থানাঙ্ক। এরপর হচ্ছে বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে এইটুকুই। এটা হচ্ছে বৃহদাক্ষ এ প্রাইম, বৃহদাক্ষের দৈর্ঘ্য এ প্রাইম। এটা হচ্ছে যখন a is greater than b তখন হচ্ছে 2a, আর যখন b is greater than a অর্থাৎ b যখন বড় হবে তখন হবে 2b।
নাম্বার 3, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য। ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য এখানে বি প্রাইম চিত্র অনুযায়ী, এটা যখন এ বড় হবে তখন 2b, যখন বি বড় হবে তখন 2a। নাম্বার 4, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যখন এ বড় হবে তখন হবে +-2a, +-a0, যখন বি বড় হবে তখন হবে +-0b, তখন হবে 0 +-b। এটা আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে একটা ছন্দ আছে, যখন এ বড় হচ্ছে তখন শীর্ষবিন্দুর স্থানাঙ্ক +-a0, আর যখন বি বড় হচ্ছে তখন, অর্থাৎ যখন ক্ষুদ্রাক্ষ বড় হবে, বি বড় হওয়া মানে এই যে ক্ষুদ্রাক্ষটা বড় হওয়া, যখন ক্ষুদ্রাক্ষ বড় হবে তখন আমরা দেখব শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 +-b। এরপর আমাদের হবে উপকেন্দ্রের স্থানাঙ্ক। নাম্বার 5, খুবই ইম্পর্টেন্ট এটা, কেন্দ্রের স্থানাঙ্ক। যখন এ বড় হবে তখন আমরা পাবো +-a(e)0। আমরা ই জানি হচ্ছে উৎকেন্দ্রতা, আর এ হচ্ছে এইটুকু মূলবিন্দু থেকে শীর্ষবিন্দুর যে দূরত্ব সেটা এ। এটা হচ্ছে বৃহৎকের ক্ষেত্রে, আর ক্ষুদ্রকের ক্ষেত্রে মূলবিন্দু থেকে এ বি এর দূরত্ব হচ্ছে বি। ঠিক এক্ষেত্রেও তাই, আর এক্ষেত্রেও তাই। আর টোটালটার দূরত্ব হচ্ছে a+a 2a, b+b 2b। এটা আমরা খুব সহজে বুঝতে পেরেছি। আপনারা চিত্র যদি দেখেন, ভালো করে খেয়াল করেন, আপনারাও বুঝতে পারবেন। আর যখন আমরা দেখব বি বড় তখন 0 +-b ই। এরপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের, আমি মুছে দিলাম, বইয়ে দেওয়া আছে, আপনারা ইজিলি বের করতে পারবেন, চিত্র দেখলেই বুঝতে পারবেন, এবং নিজেরাও একটু চোখ বোলালে, স্টাডি করলে তারপর আপনারা এগুলো সহজেই বুঝতে পারবেন। এরপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব কি আমরা জানি, কৌণিকের উপকেন্দ্রিক লম্ব হচ্ছে উপকেন্দ্র দিয়ে যাবে এবং লম্বভাবে সেটা উপকেন্দ্রকে ছেদ করবে, তাহলে সেটাকে বলবো আমরা উপকেন্দ্রিক লম্ব। আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে, যখন এ বড় তখন x = +-ae, যখন বি বড় তখন y = +-be। এরপর আসবে নিয়ামকের সমীকরণ। নাম্বার 7, নিয়ামকের সমীকরণ। যখন এ বড় হবে তখন x = +-a/e, যখন বি বড় হবে y = +-b/e। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এরপর নাম্বার 8, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। যখন এ বড় হবে তখন হবে 2b²/a, যখন এ বড় হবে এ থাকবে নিচে, আর যখন বি বড় হবে 2a² নিচে থাকবে বি। এরপর হচ্ছে নাম্বার 9, উৎকেন্দ্রতা। উৎকেন্দ্রতা হচ্ছে যখন এ বড় হবে e = √1 - b²/a²। আর যখন বি বড় হবে সেটা হবে e = 1 - a²/b²। আচ্ছা, এই 9টা থাকলো। এরপরও আরো অনেক কিছু শর্ত আছে এখানকার বের করার,
আমরা প্রবলেম যখন স্টার্ট করব সলিউশন করা, প্রবলেমগুলো যখন একটা একটা করে প্র্যাকটিস করব, আমরা দেখব, তখন আমাদের কাজে লাগবে, তখন আমরা এই বাকি জিনিসগুলো আস্তে আস্তে আমরা শিখব। আমি এখন একটা প্রবলেম সলভ করতে চাই, সেটা সলভ করলে আপনারা টের পাবেন প্রশ্নগুলো কিভাবে হচ্ছে। আপনাদের বই আছে, বইও আপনারা দেখতে পারবেন। আমি একটা প্রবলেম স্টার্ট করি, এবং খুব ইজি প্রবলেম। এখানে এ এবং বি এর মান যদি আমরা পাই, তাহলে বাকি সবগুলোর মানই আমরা পাবো। উৎকেন্দ্রতা পাবো, নিয়ামকের সমীকরণ পাবো, উপকেন্দ্র পাবো, সব পাবো। আমাদের প্রথম সমীকরণ থেকে এ এবং বি এর মান বের করতে হবে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, অনেকবার বোর্ডে এসেছে। 25x² প্লাস 16y² ইকুয়ালস টু 400 উপবৃত্তের উৎকেন্দ্রতা, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রিক লম্বের ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। আমি আবারও বলছি, 25x² প্লাস 16y² ইকুয়ালস টু 400 উপবৃত্তের উৎকেন্দ্রতা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রিক লম্বের ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের 1 2 3 4 5 পাঁচটা শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ 5টা জিনিস এখান থেকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো আমরা সমাধানে যাই, খুব ইজি। আমরা যদি এ এবং বি এর মান পাই, তাহলে খুব সহজেই বাকি জিনিসগুলো বের করে ফেলতে পারবো। একটু দেখি, প্রদত্ত উপবৃত্তের সমীকরণ, যেটা আমাদের দেওয়া আছে 25x² প্লাস 16y² ইকুয়ালস টু 400। আমরা এটাকে কি করব, 25x² ডিভাইডেড বাই 400 প্লাস 16y² ডিভাইডেড বাই 400 ইকুয়ালস টু 1। অর্থাৎ আমরা উভয় পক্ষকে 400 দ্বারা ভাগ করেছি। তাহলে 25 দিয়ে যদি 400কে আমরা ভাগ করি, তাহলে থাকবে হচ্ছে 16 প্লাস 16 দিয়ে যদি আমরা 40কে 400কে ভাগ করি, তাহলে থাকবে হচ্ছে 25 ইকুয়ালস টু 1। আমরা এটাকে আর একটু 1, অর্থাৎ 16 হচ্ছে 4² আর 25 হচ্ছে 5²। তাহলে আমরা যদি দেখি, এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দেই, তাহলে লিখতে পারি 1 নং কে উপবৃত্তের আদর্শ সমীকরণ x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়ালস টু 1 এর সাথে তুলনা করে পাই। তাহলে এখানে যদি এর a² আর 4² যদি আমরা কম্পেয়ার করি, তাহলে পাই হচ্ছে a ইকুয়ালস টু 4 আর b ইকুয়ালস টু 5। আমরা খুব ইজিলি পেয়ে যাই এটা। এখন আমরা দেখব a বড় না b বড়, কারণ আমাদের দুই ধরনের ঘটনা ঘটে। যখন a বড় হয় তখন এক ধরনের শর্ত পাই, যখন b বড় হয় তখন অন্য ধরনের শর্ত পাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, যেহেতু a ইজ লেস দেন b, অর্থাৎ এখানে b বড়, সুতরাং উৎকেন্দ্রতা ইকুয়ালস টু 1 মাইনাস, যখন আমরা দেখেছিলাম যখন b বড় হয় তখন b থাকে নিচে b² আর উপরে থাকে হচ্ছে a²। আর আমরা এখানে দেখতে পেয়েছি 1 মাইনাস a হচ্ছে 4 হচ্ছে
4 স্কোয়ার করলে 16 আর বি হচ্ছে 5 25, তাহলে এখানে থাকবে হচ্ছে 25 মাইনাস 16 25 আর এখানে থাকবে হচ্ছে 9। যদি আমরা বর্গমূল তুলে দিই তাহলে পাই 3/5, তাহলে ই পেয়েছি আমরা 3/5। এখন যেহেতু ই পেয়েছি, উৎকেন্দ্রতা আমরা পেয়েছি, এরপর আমাদের উপকেন্দ্র বের করতে পারবো। এরপর উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে, আমরা জানি যখন বি বড় হয় তখন সেটা হয় 0 প্লাস মাইনাস বি ই। এটা সমান আমরা লিখতে পারি 0 প্লাস মাইনাস বি হচ্ছে আমরা জানি বি হচ্ছে 5 আর ই হচ্ছে 3/5, আমরা পাই 0 প্লাস মাইনাস 3। এটা হচ্ছে আমাদের 5 আর 5 ক্যান্সেল হয়ে যাবে। এটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। এরপর আমরা দেখব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যখন বি বড় হয় তখন এটা আমরা জানি বি নিচে থাকে 2a²। হ্যাঁ, তাহলে আমরা পাই 2a² হচ্ছে 16 আর বি হচ্ছে 5, তাহলে 32/5 একক। যখন দৈর্ঘ্য বলবে, দূরত্ব বোঝাবে, তখন অবশ্যই একটা একক দিতে হবে এখানে। এরপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং নিয়ামকের সমীকরণ। জাস্ট আমরা যদি এ এবং বি পেয়ে যাই সমীকরণ থেকে, তাহলে আমাদের বাকিগুলো সূত্র অ্যাপ্লাই করে আমরা সরাসরি মান বের করে ফেলতে পারবো। এই টাইপের প্রবলেমই হবে। এজন্য আমাদের যে কন্ডিশনগুলো আছে, যে সূত্রগুলো আছে, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমরা জানি যখন y বড় হবে তখন হবে, যখন b বড় হবে তখন হবে y প্লাস মাইনাস বি ই। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তা আমরা জানি y প্লাস মাইনাস বি হচ্ছে 5 আর ই হচ্ছে 3/5, তাহলে আমরা পাবো y প্লাস মাইনাস 3। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আর নিয়ামকের সমীকরণ হবে যখন আমরা বি বড় হবে তখন হবে y প্লাস মাইনাস b/e। y প্লাস মাইনাস বি হচ্ছে 5 আর ই হচ্ছে 3/5, তাহলে দাঁড়ালো কি y প্লাস মাইনাস 25/3। আমরা পেলাম নিয়ামকের সমীকরণ। তাহলে আমাদের যে জিনিসগুলো চেয়েছিল 5টা জিনিস, 1 2 3 4 5, আমরা 5টা জিনিসই পেয়ে গেলাম। ঠিক এভাবে আমরা আরও কিছু প্রবলেম আপনাদের বইয়ে দেওয়া আছে এবং আরও কিছু শর্ত দেওয়া আছে, সেগুলো আপনারা বই দেখবেন এবং চিত্রের সাথে মিলিয়ে সেগুলো স্টাডি করবেন, খুব সহজেই বুঝতে পারবেন। খুব সহজ একটা চ্যাপ্টার। আমরা দেখতেই পাচ্ছি এ এবং বি এর মান যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা সাধারণত এই উপবৃত্তের যা যা প্রয়োজন আমরা সহজেই সূত্র প্রয়োগ করে বের করে ফেলতে পারবো। এর বাইরে কিছু অন্য নিয়মের কিছু প্রবলেম আছে, আমরা সেই প্রবলেমগুলো একটা একটা করে স্টাডি করব, প্র্যাকটিস করব। আমরা করে দিব একটা করে, এক একটা ক্রাইটেরিয়ার এক একটা করে প্রবলেম করে দিব। বাকিগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, মানে আহামরি কঠিন কিছু না। বোর্ডে যে প্রবলেমগুলো এসেছে ঘুরে ফিরে সেগুলোই আমরা বেশি প্রায়োরিটি দিব, সেগুলো বারবার প্র্যাকটিস করব এবং ওই টাইপের প্রবলেমগুলো আমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করব, আমরা সেগুলোকে প্রায়োরিটি দিব। তো আজকে এই পর্যন্তই থাকুক। আমরা সামনের ক্লাসে আরও অ্যাডভান্স কিছু আলোচনা করব এবং দেখব কিভাবে যে অন্য নিয়মের প্রবলেমগুলো আমরা এখানে সলভ করা যায়। আমরা সাধারণত দেখেছি এ এবং বি বের করতে পারলে আমাদের সব ধরনের প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। আজকে এই পর্যন্তই থাকুক। সামনের ক্লাসে আমরা আরও সাধারণত আর একটা ক্লাস লাগবে আমি মনে করি উপবৃত্তের, এরপর আমরা অধিবৃত্তে যেতে পারবো। অধিবৃত্তে যেয়ে আমাদের হয়তো সর্বোচ্চ 2 ক্লাস লাগবে, 2টা ক্লাস। এরপর আমরা এখান থেকে বের হয়ে আমরা এটার উপর একটা ওভারলুক করব। আমরা দেখব এটা থেকে কিভাবে
সৃজনশীল প্রশ্নগুলো হচ্ছে সেই সৃজনশীল প্রশ্নগুলো দেখব এবং সেই সৃজনশীল প্রশ্ন এখান থেকে কীভাবে তৈরি করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।